উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক, ব্যবস্থাপনা, সরকারি বাংলা কলেজ। তো আপনারা তো এখন জানেনই যে ম্যাডাম আগে অগোছালো ভাবনা নিয়ে গল্প বলে তারপরে পড়ায়। তো আমি জানি না এটা আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস কিনা, বাট ওটা ধরেই আমি আগাচ্ছি। যদি ক্লাস আরো হয় আলহামদুলিল্লাহ, বাট চলেন আগে অগোছালো ভাবনার গল্পগুলা দেখে নিই। তো যেটা বলতে চাচ্ছিলাম যে শুরুতে আমি একটা গল্প বলবো, ওই গল্পটা বলে তারপরে আমরা অন্য জিনিসে যাব। এই গল্পটা হবে আপনার বাকি জীবনের বেস। কেমন? বাকি জীবনের বেস। তো এই যে বলছিলাম যে একজন আইনজীবী, সে তার ব্যবসায় মানে প্রফেশনে সফল হতে পারছে না, তো সে ডিভোর্সের কেস নিল যে না, এখন থেকে সে ডিভোর্স নিবে, তাহলে ডিভোর্সের করাবে, তাহলে দুই পাশ থেকে অনেক টাকা পয়সা পাওয়া যায়। তো এইভাবে দেখা গেল সে অনেক ডিভোর্স করিয়েছে, মোটামুটি বাড়ি গাড়ি করেছে। একসময় তার নিজের মেয়ের বিয়ে হলো। তার নিজের মেয়ের যখন খুব ভালো ঘরে বিয়ে দেওয়ার পরও ডিভোর্স হয়ে গেল, তখন উনি সংসার ভাঙার, ফ্যামিলি ভাঙার গুরুত্বটা বুঝতে পারলেন। তারপর থেকে উনি ডিভোর্সের কেস নড়া বন্ধ করে দিলেন, অ্যাটলিস্ট ডিভোর্স পর্যন্ত নেওয়া বন্ধ করে দিলেন। তো তারপর থেকে উনি সবাইকে, যারাই ডিভোর্স করতে আসে বা ফ্যামিলি ভাঙতে আসে, উনি একটা গল্প বলেন, একটা উদাহরণ দিয়ে গল্প বলেন। তো সেটাই আমি আপনাদেরকে বলছি। এই যে দেখেন, এই যে আমার হাতটা, উনি ঠিক এরকম ভাবে হাতটা একটা আঙ্গুল ভিতরে ঢুকিয়ে ফেলেন। আমার হাতটা দেখেন, এই যে একটা আঙ্গুল আপনি ভিতরে ঢুকিয়ে ফেললেন, তাহলে বাকি আরো 4টা আঙ্গুল কিন্তু আছে, উপরে আছে। তো এই যে যে আঙ্গুলটা ঢুকে গেল, সেটা আপনি, ঠিক আছে, সেটা আপনি। এইটা আপনার সোশ্যাল মিডিয়া, এইটা আপনার ফ্যামিলি, এইটা আপনার ফ্রেন্ডস, এটা আপনার আত্মীয় স্বজন। আর এই যে আঙ্গুলটা নাড়ানো যাচ্ছে না, এটা কিন্তু নাড়ানো যায় না, আপনি খেয়াল করেন, এটা নাড়ানো যায় না। এটা আপনার আত্মীয় স্বজন, এটা হচ্ছে আপনার ফ্যামিলি, একদম আপনার ভাই বোন, বাবা মা যারা থাকে তারা। এটা কিন্তু নড়ানো যাচ্ছে না। আপনি দেখেন, এই আঙ্গুলটা যতক্ষণ না সোজা করবেন, এটা আপনি নাড়াতে পারবেন না। আমি নিজে পারিনি, আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন পারেন কিনা। তো এই কথাটার মানে হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত মাথা নিচু করে থাকবেন, স্যাক্রিফাইস করবেন, আপনার ফ্যামিলি থাকবে। আর আপনার ফ্যামিলি হচ্ছে আপনার বেস। দেখেন, সবগুলো আঙ্গুল নাড়ানো যায়, সব আপনাকে, ফেসবুক তো সবার আগে, সোশ্যাল মিডিয়া আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আত্মীয় স্বজনও ছেড়ে চলে যায়, এই যে বন্ধু বান্ধবও ছেড়ে চলে যায়, কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে কখনো ছেড়ে যাবে না, যত কিছুই করেন না কেন। ইউর ফ্যামিলি ইজ অফ ইউর ফ্যামিলি। ভালো হোক খারাপ হোক, ফ্যামিলি আছে, এটাই যথেষ্ট। সমস্যা সব ফ্যামিলিতেই থাকে। তাহলে যেটা করব, এই যে এইভাবে স্যাক্রিফাইস করে সারা জীবন ফ্যামিলিটাকে ধরে রাখবো, যে ফ্যামিলিটাকে এভাবে ধরে রাখবো, এভাবে ধরে রাখবো, ফ্যামিলিটাকে কাছে রাখবো, সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। আর আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি খারাপ থাকে, তার সম্পর্ক আপনার সামনে যাতে কেউ নেগেটিভ বলতে না পারে, আপনি স্বীকার করবেন কিন্তু অন্যকে বলতে দিবেন না। এটাই হচ্ছে জীবনের মূল বিষয়। তাহলে আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি মেম্বাররা ভালো থাকবে, জীবনটা সুন্দর থাকবে। এরপরে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনি যা করবেন ভেবে চিন্তা করবেন। সবসময় আমি একটা কথা বলি, কিন্তু সেই সিদ্ধান্তে অটল থাকবেন। একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আবার কনফিউশন থাকবেন না, আল্লাহ এটা কেন করলাম না, সেটা কেন করলাম না, করছি তো করছি। একটা জামা কিনেও আমি আফসোস করবো না, কিনছি তো কিনছি, শেষ। জামা কিনেও আফসোস করবো না। আফসোস করলে যেটা হয়, করলেও যদি খুব বেশি খারাপ লাগে, তাহলে মনে মনে আফসোস করবো, কারোর সামনে না। একটা ঘটনা বলি কেন। তো একটা ছোট বোন, তো সে দেখলো যে তার মায়ের একটা অভিযোগ যে তার বাবা, তার ভাই খালাকে বেশি আদর করে, যত্ন করে, মাকে যত্ন করে না। তো সেই ভাইটা দূরে থাকে, অনেক আগের ঘটনা। তো সে বোনটা ভাইকে চিঠি লিখেছে যে তুমি আমার মাকে যত্ন করো না কেন, আমার মা তো কষ্ট পায়, তুমি এতদিন পরে আসো, খালা খালা করো কেন। তো এইটা বলার পরে ভাই ফোন করে বলছে, কি রে তোদের কি হয়েছে, খুব পজিটিভ। পরে বোন চিন্তা করলো, আচ্ছা ভাই এত দূরে থাকে, কষ্ট করে আবার এই কথা বললাম, তো মন খারাপ হয়েছে, আবার ফোন করে আবার সরি বলছে। যেই সরি বলছে, তারপর থেকে ভাই আবার রাগারাগি শুরু করছে, তোদের এত বড় সাহস, তোরা আমার সাথে এরকম কথা বলিস, আমি কি আমার মাকে অপছন্দ করি। এই কথাটা বলার মানে হচ্ছে, whenever you will be confused about your decision, আপনি বিপদে পড়বেন, অন্যরা আপনাকে কষ্ট দেবে, ডিস্টার্ব করবে, বিপদে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার এখানকার কথা। এরপর আমি যেটা বলতে চাচ্ছি, আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেটা দরকারি সমস্যা। এই সমস্যা দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে কিছু শেখাতে চাচ্ছেন, সেটা থেকে শেখার চেষ্টা করেন। এই যে করোনা ভাইরাস যাচ্ছে না, সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু শেখাতে চাচ্ছেন,
আমরা এখনো পুরোপুরি শিখি নাই, হয়তো আমরা শিখলে পরেই করোনা ভাইরাস আমাদের ছেড়ে যাবে। করোনা আমাদেরকে অনেক বাস্তবতা শিখিয়েছে। তো যেটা বলছিলাম, যদি কোনো প্রবলেম থাকে জীবনে ইনস্ট্যান্ট সলভ করার চেষ্টা করব। যদি সলভ না করতে পারি তাহলে বুঝতে হবে সৃষ্টিকর্তা আমাকে এখান থেকে কিছু শিখাতে চাচ্ছেন, এটা আমার জন্য একটা দরকারি সমস্যা, এটা আমার জন্য ভালো সমস্যা। সো লাভ ইউর প্রবলেমস। যেটা বলতে চাচ্ছিলাম যে মেক ইউর স্টাডি অ্যাজ হ্যাবিট নট অ্যাজ রুটিন। এটা আমি সবসময় বলি, আমি জানি না আপনাদেরকে বলেছি কিনা, বলে থাকলে আবার বলছি যে আপনি আপনার পড়াটাকে হ্যাবিট বানিয়ে ফেলেন, রুটিন না। এই যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়তে বসি, যে এরকম না যে যখন সময় পাই তখনই বইটা নিয়ে বসি। তাহলে যেটা হবে, আপনি নিজের অজান্তে বই ধরবেন। যেমন একজন রিসেন্টলি কোরআন শরীফ পড়া শুরু করছে, দিনে 3 বার 4 বার কোরআন শরীফ পড়ে, এরপরে একটু হাদিসের বই পড়বে, ভুলে সে কোরআন শরীফ ধরে ফেলছে। এটা হচ্ছে হ্যাবিট। আপনি যখন আপনার স্টাডিটাকে হ্যাবিট বানাবেন তখন আপনার মনে রাখতে হবে না, এমনি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে মনে করিয়ে দিবে। এরপরে আমি সবসময় এই কথাটা বলি, আগে বলেছি কিনা জানি না, যে মেয়েরা ঘরের বাইরে গিয়ে বেশি কথা বলবে না, জোরে বেশি কথা বলবে না, আবার হেসে কথা বলবে না, আস্তে কথা বলবে না। তাহলে কিভাবে রাগও দেখাতে পারবে না। তাহলে কিভাবে কথা বলবে? দৃঢ় গলায় কথা বলবে, উইদাউট এনি স্মাইল। মনে রাখবেন, আপনার স্মাইল আপনাকে বিপদে ফেলে, আপনারা বুঝেন না। তাহলে যখন কোথাও খাবার অর্ডার দিয়েছেন, খাবার দিচ্ছেন, এই ভাই খাবার দিচ্ছেন না কেন, এইভাবে বলবেন না, এই খাবার দেন না কেন। একটু খারাপ হওয়া লাগে, মেয়েরা ঘরের বাইরে গিয়ে একটু খারাপ হলে কিছু হয় না, ঠিক আছে, ইসলামেও আছে। এরপরে এই একটা কথা বলে মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব এই অগোছালো ভাবনাটা। যেটা বলছিলাম যে আমার পরিচিত একজন ওয়াশরুম গুছিয়ে রাখে, মানে টয়লেটের ভিতরে সব জিনিস একদম যা যা আছে সব সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু ওনার রুম খুব অগোছালো। তাহলে ওনার গোছানো থাকার কথা আসলে কোনটা? আসলে গোছানো থাকার কথা কিন্তু বেডরুম। তো সেম অবস্থা আমার ছাত্রদের এখন, যে তাদের ফেসবুকে প্রোফাইল পিকচার গোছানো থাকে, ড্রেস গোছানো থাকে, সব গোছানো থাকে, খালি পড়া ছাড়া। কিন্তু গোছানো থাকা উচিত, কিন্তু পড়া। আচ্ছা, এই লাস্ট একটা কথা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের জন্য, স্টপ জাজিং আদার্স বিহেভিয়ার। অন্যের বিহেভিয়ার জাজ করা বন্ধ করেন, নিজের বিহেভিয়ার জাজ করেন, জীবনে সময় সুন্দর যাবে। অন্যের বিহেভিয়ার জাজ করলে জাস্ট আপনার সময় নষ্ট হচ্ছে। তো অনেক কথা বলে ফেলছি আমি, আসলে একটু বেশি কথাই বলে ফেলি, আমার বদনামও হয়। বদনাম হলে সমস্যা নেই, আমরা এখন দেখি যে আমরা কি পড়বো। হ্যাঁ, এটা ফার্স্ট স্লাইড না? তো সবার আগে আমি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখেন, এই ছবিটা আমি আরো বেশ কয়েকজনকে দেখিয়েছি, দিয়েছি। আমার এই ছবির মানে হচ্ছে শীত আসছে, ঘরের ভিতরে 1 কাপ চা নিবেন, বই খাতা নিবেন, কলম নিবেন, আর দুনিয়ার যা কিছু ঘটুক আপনি পড়বেন, ঠিক আছে? এরকম একটা মোমবাতি জ্বালিয়ে হলেও পড়বেন, কারেন্ট না থাকলে মোমবাতি জ্বালিয়ে হলেও পড়বেন। যে এই যে মাকড়সাটা চলে যাচ্ছে তাও কেউ খেয়াল করছে না, এরকম যাতে হয়, কেমন? তো এটা আগেও দেখিয়েছি, দিনটা যাতে সুন্দর যায়। শুভ সকাল। এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন, যেটা হচ্ছে আমরা শহরে থেকে এমন অবস্থা হয়েছে, শহরকে মনে হচ্ছে আমরা অপারেশন করছি। তো আমরা যদি পারি, সম্ভব হলে গাছ লাগাবো, এটা আমাদের মন ভালো রাখবে। এখন একটা কথা লিখেছি, দেখেন, ভাঙলে অহংকারের খাঁচা তবেই যায় বাঁচা। মানে আমরা যদি অহংকারটা যদি না থাকে তাহলে আমাদের জীবনটা সুন্দর থাকবে। যে আমি তো ওর থেকে সুন্দর, ওর থেকে বেশি ভালো, আমার তো ওর থেকে রেজাল্ট ভালো, আমি তো ওর থেকে বেশি টাকা পয়সা হলো, এই জিনিসগুলা বন্ধ করতে হবে। এগুলো জিনিস বন্ধ না করলে জীবনে সুখী হওয়া যাবে না। আমি যেটা বলছিলাম, যাই করবেন, যাই পড়বেন, লিখে পড়বেন, নইলে ভালো হবে না। এখন দেখেন, এই যে আপনি কনফিউজড, আপনি কি করবেন, আপনি কোন দিকে যাবেন, প্লিজ জীবনের উদ্দেশ্য এখনই ঠিক করে ফেলেন, তাহলেই পড়া হবে, নইলে পড়া হবে না। আপনি আগে খুঁজে খুঁজে বের করেন আপনি কেন পড়েন, আপনি কি হতে চান, তাহলে এমনি পড়া হবে। দেখেন, আরেকজন ফোন নিয়ে ফেসবুক দেখতে দেখতে সিঁড়ি উঠতেছে, এটা বন্ধ করতে হবে, আমাদেরকে সামনে আগাতে হবে। তাহলে আমরা সিঁড়ি উঠতে পারবো না, আপনার সিঁড়ি ভেঙে পড়ে যাবো। এরকম যাতে না হয়। দেখেন, বিড়ালটা মেয়েটাকে ঘুম থেকে তুলতেই পারতেছে না। আমার ঘুম, আমার চোখ আমাকে ঘুমাইতে দিবে না, আমার জেদ, আমার টেনশন আমাকে ঘুমাইতে দেবে না। আর তারপরে যদি আমরা ঘুমায় থাকি এভাবে, হঠাৎ করেই আমরা গাছ থেকে পড়ে যাব, অর্থাৎ আমরা জীবন থেকে ঝরে যাব। তাহলে আগে ক্যালকুলেট করেন যে কি করতে চান, জীবনে কি হতে চান। অনেক কিছু আছে, ক্যালকুলেটর দিয়ে মনে মনে ক্যালকুলেট করেন যে কোন জায়গায় যেতে চান, সে অনুযায়ী পড়ালেখা করেন। জীবনের প্রতিদিন টু ডু লিস্ট করেন, তো সকালে না রাতে, আগের দিন রাতে সারাদিন কি করব সেটা ঠিক করে রাখেন। আর যদি এখনই সচেতন না হন তাহলে এভাবে জীবনের বোঝা আপনাকে সামনে আগাতে দেবে না। একটা সময় জীবনের বোঝা, আপনার জীবনের হিসাব নিতে আসবে, তখন আপনি এভাবে খালি জীবনটাকে ধাক্কাতে থাকবেন, কিন্তু জীবন আগাবে না, কারণ আপনার সামর্থ্য তখন থাকবে না।
আপনি যখন খুব ভালো চাকরি না করবেন, ফাইন্যান্সিয়ালি সাউন্ড না হবেন, জীবনের বোঝা এভাবেই আপনাকে কষ্ট দিবে। সচেতন যদি আমি এত কথা বললাম, যদি সচেতন না হন, দেখেন এই লোক না বুঝে না শুনে ইলেকট্রিসিটির ওয়্যার কামড় দিয়েছে, কি হয়েছে, সে হয়ে গেছে। তো আপনি না বুঝে না শুনে জীবন নিয়ে আমার মনে হয় যে খেলছেন, যদি পড়ালেখা না করে থাকেন। সেইভাবে বিভিন্ন জায়গায় কনফিউজ না থেকে এক জায়গায় আসেন, তাহলে এই জীবনের সফলতা আপনাকে মুখ দেখাবে, সফলতার মুখ আমরা দেখতে পারবো। তাহলে চলেন আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলেন, এটা করি আমরা সামনে এগিয়ে, লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা সামনে এগিয়ে যাই। দেখেন পুতুলটা কি সুন্দর উপরে উঠে গেছে। তো এইভাবে আমরা সামনে এগিয়ে গিয়ে যাব। এর মাঝে একটা কথা বলে রাখি, আমি একটা হিন্দি মুভি দেখেছি, মুভির নাম হচ্ছে ঝলকি বা ঝলকি, একটা মেয়ের মুভি। মানুষ একটা উইদাউট এনি এডুকেশন, উইদাউট এনি ফিনান্সিয়াল সাউন্ড, উইদাউট এনি নলেজ, একটা মানুষ উদ্দেশ্যের অবজেক্টিভের পিছনে কিভাবে ধাবিত হতে পারে, কিভাবে তার উদ্দেশ্য পূরণ করতে পারে, এই মুভিটা দেখলে বোঝা যায়। মানুষ উদ্দেশ্যের ভিতরে কতটুকু, উদ্দেশ্যের প্রতি কতটুকু জেদি না হলে মানুষ বড় হতে পারে না, সেটা এই মুভিটা দেখলে বোঝা যায়। হিন্দি একটা মুভি, যদি সম্ভব হয় দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে এই যে জীবনের সফলতা কে আটকাবে? হি হু অ্যাঙ্গারস ইউ কন্ট্রোলস ইউ। যে আপনাকে রাগাতে পারে সে আপনাকে কন্ট্রোল করবে। সো আপনাকে যদি কেউই রাগাতে পারে না পারে, রাগ একদম পানিতে মিশিয়ে ফেলতে হবে। এখন আমরা এতক্ষণ কথা বললাম, একটু তো পড়াশোনা শুরু করতে হবে। এই যে আমরা পড়া শুরু করেছি, দেখেন ম্যানেজমেন্টের ফাংশন কতগুলা: প্ল্যানিং, অর্গানাইজিং, স্ট্র্যাটেজি, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং। তাহলে এখানে লিডিংটা ওরা ভুলে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো প্ল্যানিং আর কন্ট্রোলিং নিয়ে আজকে আমরা পড়বো, এবং শুরু এবং শেষ নিয়ে পড়বো। আমার কাছে যেগুলো সেন্সিটিভ মনে হয় সেগুলো, মানে এখন তো আপনাদের সিলেবাস শেষ, জাস্ট এটাকে বলে হচ্ছে স্কিমিং, অর্থাৎ দুটো শর্ট আলাদা করা। তো স্কিমিং এর মতো আমি হচ্ছে যেগুলো কঠিন, যেগুলো সেন্সিটিভ, সেগুলো নিয়ে পড়াই। তাহলে এই যে দেখেন লোকটা প্ল্যানিং করছে অনেক কিছু। তো একটা প্রতিষ্ঠানের প্ল্যানিং ডিপার্টমেন্ট থাকে, তাহলে প্ল্যানিং কেন লাগে? প্রপার প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরমেন্স। আপনার প্রপার প্ল্যানিংটা পুয়ার পারফরমেন্স প্রিভেন্ট করে। তাহলে আসলে প্ল্যানিংটা কি? প্ল্যানিং হচ্ছে, একটা গল্প বলি, গল্প বলে হোয়াট ইজ প্ল্যানিং বলি আমরা। যেটা বলতে চাচ্ছিলাম, একটা মেয়ে খুব শখ, ফ্যামিলি সবাইকে নিয়ে সমুদ্রে যাবে। তারপরে সে লিখলো কত টাকা লাগবে, দেখলো যে 50-60 হাজার টাকা লাগবে। তারপরে সে 15 মাসে সেই টাকা কালেক্ট করলো। কিভাবে? ঘরের পুরোনো জিনিস প্রতি মাসে অল্প অল্প বিক্রি করতে থাকলো, পেপার টেপার এটা সেটা করে সে ঠিকই ওই টাকা একসময় ম্যানেজ করেছে। তাহলে এই যে আগে লিখে হিসাব করে তারপরে কতদিনে সে টাকাটা ম্যানেজ করতে পারবে সেটা হিসাব করেছে, তারপরে একসময় সে সত্যি কক্সবাজার গিয়েছে। তো এই যে গেছে, সমুদ্র দেখতে গিয়েছে, এটাই হচ্ছে তার প্ল্যানিং। এই যে টাকাটা কালেক্ট করতে চেয়েছে, কিভাবে কালেক্ট করবে সেটাই হচ্ছে তার প্ল্যানিং। তাহলে প্ল্যানিং কি? ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। তাহলে আমি ভবিষ্যতে কি করতে চাই সেটা যখন আমি চোখ বন্ধ করে দেখতে থাকবো, সেটা হচ্ছে পরিকল্পনা। তাহলে আমি চোখ বন্ধ করে আজকে দেখলাম একটা প্রতিষ্ঠানের এমডির পোস্টে আমি বসে আছি, তো ওইটাই হচ্ছে আমার প্ল্যানিং, যে আমি ওখানে যাব। তারপরে আমরা বলতে চাচ্ছি পরিকল্পনার বৈশিষ্ট্য, ফিচার্স অফ প্ল্যানিং। প্রথমেই বলছি যে হচ্ছে প্রাথমিকতা ও মুখ্যতা। আমরা প্রথমে বলছি যে না, প্ল্যানিং হচ্ছে এই যে দেখেন এটার মাথাটা যেমন একদম সবার সামনে প্রথমে। তো পরিকল্পনা এবং শুরুতে করতে হবে। আপনি ভাত খেয়ে বলতে পারবেন না যে খাওয়ার আগে আমি দাঁত ব্রাশ করবো, এটা অবাস্তব। ভবিষ্যৎ কার্য সম্পর্কে পূর্বানুমান, যে আমি কি করব, ভবিষ্যতে আমি কি করতে চাই। আজকে যদি আমি চিন্তা করি যে ওই যে প্রতিষ্ঠানের এমডির পোস্টে থাকতে চাই, তাহলে এটাই হচ্ছে আমার পরিকল্পনা। এরপরে বলা হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্য মুখিতা। আমি এ প্লাস পেতে চাই, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে সব প্ল্যানিং, সব পরিকল্পনা ওই দিকে ধাবিত হবে। আমি বাইরে কোথাও খেতে গেলে দ্রুত চলে আসবো, ভাত কম খাবো, ভাত বেশি খেলে শরীর ভারী হয়ে যাবে, টক বেশি খাবো তাহলে ব্রেনটা ফ্রেশ থাকবে, কাজল বেশি থাকবো। তার মানে সব প্ল্যানিং হবে যে আমার উদ্দেশ্যটা যাতে সফল হয়। এরপরে বলা হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। তারপরে বলা হচ্ছে যে পরিকল্পনার তথ্য নির্ভরশীলতা। তাহলে তথ্য নির্ভরশীলতা কি? যে প্ল্যানিং ছাড়া, আপনার তথ্য ছাড়া আপনি প্ল্যানিং করতে পারবেন না। আপনি যদি না জানেন যে এই বছর এইচএসসি পরীক্ষা হবে কিনা, তাহলে প্ল্যান করবেন কিভাবে? না, এখন আমরা তো অবশ্যই জানি যে প্ল্যান হবে, এবং একই সাথে প্ল্যান, পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু গভর্নমেন্ট বলে দিয়েছে যে 1 মাস পিছায় হবে, অর্থাৎ এপ্রিল তো ওই যে মের শুরুতে হবে। তাহলে আমরা এখন তথ্য জানি যে আমাদের কবে পরীক্ষা, তাহলে সে অনুযায়ী আমরা
প্ল্যান করতে পারি যে আমরা কিভাবে পড়ব। তারপরে বলা হচ্ছে উত্তম বিকল্প। দেখেন আমি বললাম যে আমি এ প্লাস পেতে চাই, তাহলে এই পরিকল্পনাটা আমি কিভাবে আগাতে পারি। এই যে দেখেন দুই পাশে দুইটা পুতুল নিয়ে সে ওয়েট লিফটিং করছে, তো একটা পুতুল যদি হয় মুখস্থ পড়া, আর একটা পুতুল যদি হয় লিখে পড়া, অথবা আরেকটা মাঝখানে থাকতে পারে যে লিখে এবং মুখস্থ দুইভাবে পড়া, তাহলে আসলে আমরা কি করব। এই যে কোনো একটা কিছু করা, এটা হচ্ছে বিকল্প। তাহলে আমাদের বিকল্পটা বেস্ট কোনটা, যে আমি লিখেও করবো মুখস্থ করবো, কেমন। এরপরে বলা হচ্ছে আদর্শ পরিকল্পনার গুণ। পরিকল্পনার গুণ কি জিনিস, কোন গুণগুলো থাকলে একটা পরিকল্পনা সফল হবে। সবার আগে হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। এর আগে শুধু উদ্দেশ্য বলেছিলাম, এখন বলছি সুস্পষ্ট উদ্দেশ্য। তাহলে সুস্পষ্ট উদ্দেশ্য মানে কি, আমি বলছি যে আমি পরীক্ষায় ভালো করতে চাই, এটা সুস্পষ্ট উদ্দেশ্য না। সুস্পষ্ট উদ্দেশ্য হচ্ছে আমি পরীক্ষায় 86 পেতে চাই, আমি প্রোডাকশন ভালো করতে চাই, প্রোডাকশন বাড়াতে চাই, এটা সুস্পষ্ট পরিকল্পনা না, এটা সুস্পষ্ট উদ্দেশ্য না, এটা শুধু উদ্দেশ্য। সুস্পষ্ট উদ্দেশ্য হচ্ছে আমি 5000 ইউনিট বেশি উৎপাদন করতে চাই, এটা সুস্পষ্ট উদ্দেশ্য। এরপরে হচ্ছে আমি বাস্তবমুখী পরিকল্পনা হতে হবে। আমার আইডিয়া এবং মোটিভেশন থাকলেই হবে না, বাস্তবমুখী না হলে সেটা হবে না। আমি বললাম আমি 25 ঘন্টা পড়বো, আমি বললাম আমি 24 ঘন্টা পড়বো, কোনোটাই বাস্তবমুখী পরিকল্পনা না। আপনি মিনিমাম ঘুমাতে হবে, নইলে আপনি ওষুধ খাওয়া ছাড়া সজাগ থাকতে পারবেন না। এইভাবে ওষুধ খেয়ে সজাগ থাকলে পড়লে মনে থাকবে না। সো বাস্তবমুখী পরিকল্পনা হতে হবে। এরপরে বলছে পরিকল্পনার গ্রহণযোগ্যতা। আমি আজকে অর্ডার দিলাম যে টেস্ট পরীক্ষা হবে, ছাত্রদেরকে কলেজে এসে পরীক্ষা দিতে হবে, অথবা টেস্ট পরীক্ষা হবে, সব পরীক্ষা একদিনে এসে দিতে হবে। তাহলে এই যে পরিকল্পনাটা আমি করলাম, এটা কিন্তু কেউ রিসিভ করবে না। সো বাস্তবমুখী হতে হবে, একই সাথে সবাই যাতে রিসিভ করে সেটাও হতে, যাদের নিয়ে পরিকল্পনা করবেন সেটা যাতে সবাই রিসিভ করতে পারে। এরপরে বলা হচ্ছে সঠিক পথ নির্দেশনা। তাহলে সঠিক পথ নির্দেশনা, এখানে আমি আমার গল্প বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জানতাম না। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আই ডিডন্ট নো দ্য নেম অফ ঢাকা ইউনিভার্সিটি। আপনার বিশ্বাস হোক বা না হোক, এটাই সত্য, আমি ঢাকা ইউনিভার্সিটির নাম জানতাম না। এরপরে যখন আমার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া শুরু করলো, সে যখন আমাকে বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি খুব রিচ একটা ফ্যাকাল্টি, এখানে পড়া যায়, তারপর থেকে আমি সেখানে পড়া শুরু করলাম এবং আমার বড় বোন আমাকে সাপোর্ট দেওয়া শুরু করলো। তাহলে এই যে পথ নির্দেশনা, এটা সঠিক হতে হবে। এই যে দেখেন এটা সঠিক, এখানে এইদিকে আরো কত উল্টাপাল্টা পথ আছে। সঠিক পথ নির্দেশনা লাগবে, ডিরেকশন লাগবে। এরপরে বলা হচ্ছে সমন্বয় ও যোগসূত্র। নিশ্চয়ই সমন্বয় ও যোগসূত্র থাকতে হবে। আপনি বলছেন যে আপনি পরিকল্পনার উপর একটা নোট করেছেন, সেটা আজকে পড়ে কালকে পরিকল্পনার উপর পরীক্ষা দিবেন, কিন্তু দেখা গেল আপনি সারাদিন নোট খুঁজে পান নাই, বই থেকে পড়ে পরীক্ষা দিয়েছেন, পরের দিন আপনি পরীক্ষার নোটটা খুঁজে পেয়েছেন। তাহলে এই খুঁজে পাওয়ার বা এই পরিকল্পনার কোনো দাম নাই। ঠিক আছে, যোগসূত্র থাকতে হবে। এরপরে বলা হচ্ছে নমনীয়তা। পরিকল্পনা করব, কিন্তু যদি ভবিষ্যৎ চেঞ্জ হয় তাহলে পরিকল্পনা চেঞ্জ করতে হবে। মনে করেন আপনি আর আপনার মা মিলে চিন্তা করেছেন খালার বাসায় বেড়াতে যাবেন, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, তাহলে যাব না, শেষ। এটাই হচ্ছে নমনীয়তা। এরপরে দেখেন লক্ষ্য। তাহলে লক্ষ্য কি, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। অর্থাৎ ঠিক কোন জায়গায় আমি যেতে চাই, ঠিক কোন জিনিসটা আমি করতে চাই। আমি এ প্লাস পাইতে চাই, প্লাস পেয়ে আমি কি করতে চাই, জীবনের খুব বড় একটা অফিসার হতে চাই, অথবা জীবনে ব্যবসা করতে চাই, ব্যবসা করলেও নলেজ লাগবে। তাহলে পরিকল্পনার যে প্রত্যাশিত ফল, এই যে এ প্লাসটা পাওয়া, অথবা এই যে প্রোডাকশন 5000 ইউনিট বাড়ানো, এটাই হচ্ছে লক্ষ্য। এইটা দিকে এগিয়ে আমরা আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে বলা হচ্ছে লক্ষ্যের সাথে পরিকল্পনার অন্যান্য কাজের সম্পর্ক। তাহলে পরিকল্পনার অন্যান্য কাজের সাথে লক্ষ্যের সম্পর্ক, তো এটা একটু দেখি। পরিকল্পনা কি, পরিকল্পনা হচ্ছে কিভাবে করব, আর লক্ষ্য হচ্ছে কোনটা করব। ঠিক আছে, কোন কাজটা করব। তাহলে প্রথম হচ্ছে লক্ষ্য নির্ধারণ। আমি নির্ধারণ করলাম আমি এ প্লাস পেতে চাই, লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, আমি পড়ার রুটিন বানাইলাম। এরপরে বলা হচ্ছে লক্ষ্য অর্জনের উপকরণ সংগ্রহ। তাহলে রুটিন বানাইলাম, আমার বইগুলা গুছাইতে হবে, আমার টেবিল গুছাইতে হবে, আমার কলম কিনতে হবে, খাতা কিনতে হবে, এগুলা সব সংগ্রহ করলাম। ঠিক আছে, তারপরে বলা হলো লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদন। এরপরে আমি পড়লাম, পরীক্ষা দিলাম, সব শেষ করলাম, তারপরে দেখা গেল আমি এ প্লাস পাইলাম। কেমন। এরপরে বলা হচ্ছে লক্ষ্যের প্রকারভেদ। লক্ষ্যের প্রকারভেদের প্রথমটা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ ঠিক কোন জিনিসটা আমি করতে চাই। দেখেন এই লোকটা ঠিক মাঝখানে তীরটা দিতে যাচ্ছে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। তাহলে লক্ষ্যের প্রথমটা হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য। এরপরেরটা হচ্ছে মিশন লক্ষ্য। উদ্দেশ্য আমাদের অনেক রকম হতে পারে।
যেমন যদি আমি বলি যে আমি এটা করতে চাই সেটা করতে চাই, সবকিছুই আবার উদ্দেশ্য। তাহলে উদাহরণটা কি, যেমন আমি বললাম আমি স্কুলে পড়তে যাই, তাহলে এই যে স্কুলে যাই এটাই হচ্ছে আমার পড়ার উদ্দেশ্য। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে মিশন লক্ষ্য। আচ্ছা, এখানে যেহেতু মিশন শব্দটা আসছে, আমরা মিশন আর ভীষণ একসাথে আমরা একটু পড়ে ফেলি। যেমন মনে করেন আপনি কল্পনা করে দেখছেন ঢাকার হাইকোর্টের বার কাউন্সিলের সভাপতি আপনি, এটা হচ্ছে আপনার ভিশন। তাহলে মিশন কি, আপনি এখন কিভাবে ওই পর্যন্ত যাবেন? সবার আগে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়তে হবে, তারপরে খুব ভালো করে চেষ্টা করে সেখানে যেতে হবে, পড়ালেখা করে চেষ্টা করে সেখানে যেতে হবে। তাহলে এই যে লোক, আমি আমার নিজেকে কোথায় দেখতে চাই অনেক বছর পরে, সেটা হচ্ছে আমার ভিশন। আর সেই দেখতে চাওয়ার জন্য আমি যেই ছোট ছোট পরিকল্পনা করি, এটা হচ্ছে আমার মিশন। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে সময় লক্ষ্য। যেমন আমি 10টার ভিতরে পড়া শেষ করব, আমি ক্লাস রেকর্ড করছি, আমি চাচ্ছি যে 11টার ভিতরে আপনাদের রেকর্ডিংটা শেষ করবো, তাহলে 11টায় আপনাদের ক্লাস শুরু করতে পারবো। তো এটা হচ্ছে সময় লক্ষ্য। এরপরে বলা হচ্ছে বাজেট লক্ষ্য। বললাম যে ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, 500 টাকা নিয়ে যাচ্ছি, এর মাঝে সব কাজ শেষ করবো, না হলে চলে আসবো, কিন্তু বাড়তি টাকা খরচ করবো না। এই হচ্ছে বাজেট লক্ষ্য। এরপরে বলা হচ্ছে স্ট্র্যাটেজি লক্ষ্য। তাহলে স্ট্র্যাটেজি লক্ষ্যের একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের মারা হচ্ছে রান্না করার সময় ধনেপাতা দেয়। স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা পরিকল্পনা যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট করবে, এবং সেই পরিকল্পনা বাড়তি কোনো রিসোর্স লাগবে না, বাট শুধু বুদ্ধির জোরে আপনি এগিয়ে থাকবেন। ঠিক আছে, শুধু বুদ্ধির জোরে, অনলি বিকজ অফ এই কৌশল, এই বুদ্ধি, আপনি অনেক ভালো করে কাজটা করতে পারবেন। যেমন আমি বলছিলাম আমাদের মা খালারা কি রান্না করে, আমাদের মা খালারা হচ্ছে তরকারিতে ধনেপাতা দেয়। ধনেপাতা যদি শুরুতে দিয়ে তরকারি মানে ভালো করে জাল দেয় তাহলে হবে না, ধনেপাতা শেষে দিতে হবে। আবার ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে রাখলেও হবে না, ধনেপাতা দিয়ে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট জাল দিয়ে চুলাটা, পাতিলটা তুলে ফেলতে হবে, পাতিলটা ঢেকে রাখা যাবে না। তাহলে এই যে বুদ্ধি, আমি স্ট্র্যাটেজি নিলাম, ধনেপাতা দিব, ধনেপাতা কখন দিব, কিভাবে দিব, তারপরে যখন আমি ধনেপাতা তরকারি রান্না শেষ করলাম, ধনেপাতা দিলাম, লাস্টে 1 মিনিট পর্যন্ত আমার সেইটা জাল দিলাম, জাল দিয়ে তুলে ফেললাম, না ঢেকে রেখে দিলাম, এই হচ্ছে তাহলে আমার কাজ শেষ হয়ে গেল, অ্যাকশন। এই যে হেঁটে আসছে লোকটা, এইটুকুই হচ্ছে আমার স্ট্র্যাটেজি লক্ষ্য। এরপরে হচ্ছে বিভাগীয় লক্ষ্য বা ডিপার্টমেন্টাল লক্ষ্য। তাহলে আমি স্ট্র্যাটেজি লক্ষ্যের একটা অর্গানাইজেশন উদাহরণ দিই। মনে করেন কোনো কাস্টমারকে আপনি অনলাইনে জুতার অর্ডার নিয়েছেন, জুতা আপনি জুতা উৎপাদনকারী, আপনি স্পেশাল কাস্টমারদের জুতা বানান, তো আপনি অনলাইনে অর্ডার নেন। তো এই যে অনলাইনে মানুষের, সেই ব্যক্তি আপনাকে জুতার ডিজাইন দেবে, আপনি শুধু তার জুতার ডিজাইন বানিয়ে দেবেন। তাহলে এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। আপনি প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা করে জুতা বানাবেন। ঠিক আছে, প্রাইস বেশি নেবেন, কিন্তু হাই কোয়ালিটির বা হাই লেভেল কাস্টমারদের জন্য আপনি এই স্ট্র্যাটেজি তৈরি করেছেন। এটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট তৈরি করেছে। তারপরে বিভাগীয় কৌশল কি, বিভাগীয় কৌশল হচ্ছে আপনার অর্ডারটা নেওয়ার পরে ওই বিভাগ কাস্টমারকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে আপনি জুতার একটা ছবি এঁকে দেন, জুতা কোনটা কিভাবে কয় সেন্টিমিটার হবে, কয়টা স্টোন দিতে হবে, সব আপনি লিখে আমাদেরকে পাঠিয়ে দেন। তাহলে এটা হচ্ছে ডিটেইলসে কাস্টমারের কাছে জানা, এটা হচ্ছে বিভাগীয় লক্ষ্য। এরপরে কার্য সম্বন্ধীয় লক্ষ্য বা অপারেশন লক্ষ্য কোনটা হবে বলেন তো? অপারেশন লক্ষ্য হবে যে আমি যে জুতা বানাবো তখন কাস্টমার বাসায় আমার জুতা প্রোডাকশন সিস্টেমটা আমি পুরা কাস্টমারকে দেখাবো, এবং আমি এই যে বানাচ্ছি জুতা যেভাবে কাস্টমার বলবে সেভাবে বানাবো। এটা হচ্ছে আমার অপারেশন লক্ষ্য বা কার্য সম্বন্ধীয় লক্ষ্য। এখন আমরা আসি পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ বা ধাপ সমূহ। তো বিভিন্ন ভাবে আমরা এটার সিচুয়েশনটা আমরা বর্ণনা করতে পারি একটা সিচুয়েশন দিয়ে। তো আমরা আসেন আমাদের পরীক্ষা নিয়ে, এইচএসসি পরীক্ষায় আমি এ প্লাস পেতে চাই, এইটা দিয়েই আমি আবার আপনাদের এই স্টেপটা বুঝাই দিচ্ছি। সবার আগে হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন। সবার আগে আমাকে দেখতে হবে আমার পরীক্ষা কি হবে। ঠিক আছে, গভর্নমেন্ট বলেছে হবে, তাহলে ওই সময় কি করোনার প্রকোপ থাকবে? হয়তো থাকতে পারে। যদি থাকে তাহলে আমাকে ওই রকম আপনার ওইরকম ভাবে আমি রেডি হয়ে
প্রোটেকশন নিয়ে মাস্ক পরে তারপর যেতে হবে। তাহলে এই হচ্ছে আমার ভবিষ্যৎ দেখা। এরপরে আমি বললাম যে এই যে সেনসিটিভ সময়ে পরীক্ষা হবে, তাহলে কি গভর্নমেন্ট পুরো পরীক্ষা নিবে নাকি অর্ধেক নাম্বারের পরীক্ষা নিবে? অর্ধেক নাম্বারের পরীক্ষার প্রিপারেশন একরকম, পুরো পরীক্ষার প্রিপারেশন আরেক রকম। এই গেল একটা চিন্তা। এরপর আমি ধরে নিলাম পুরো পরীক্ষার ইয়ে হবে, তাহলে গভর্নমেন্ট কি গ্যাপ দিবে? বড় বড় গ্যাপ দিয়ে অনেকদিন পরে পরে পরীক্ষা নিবে নাকি খুব দ্রুত পরীক্ষা নিয়ে ছেড়ে দিবে? তাহলে এই যে অনেক কিছু চিন্তা করার পরে আমি চিন্তা করলাম যে ভবিষ্যতে আমার শরীর কি অসুস্থ থাকবে না আমি সুস্থ থাকবো, এটা তো আমার পক্ষে আন্দাজ করা সম্ভব না, কিন্তু যেহেতু আমার সুস্থ থাকতে হবে, সো আমাকে একটু ভালো করে পড়তে হবে যাতে আমি কালকের জন্য আফসোস করতে না হয়। এরপরে আমি ভবিষ্যৎ অনেক মূল্যায়ন করলাম, এখন লক্ষ্য নির্ধারণ। আমি লক্ষ্য নির্ধারণ করলাম আমি A+ পাবো সব সাবজেক্টে 87 করে পাবো বা 89 করে পাবো, তাহলে আমার 80 থাকবে। আমি টার্গেট 87 রাখলে আমার 80 থাকবে, 80 টার্গেট রাখলে 80 থাকবে না, 84, 69, 79 এরকম থাকবে, তখন বিপদ হয়ে যাবে। সো আমার লক্ষ্য হচ্ছে আমি 87 থেকে 88 পাবো। এরপরে বিকল্প স্থিরীকরণ। এই যে আমি বললাম যে আমাদের একটা বড় গ্যাপ হয়েছে, আমরা টেস্ট পরীক্ষা দেইনি, আমাদের ফাইনাল পরীক্ষাটা ওরকম ভাবে হয়নি, তাহলে আমরা একটা ক্রুশিয়াল সিচুয়েশনে আছি যেখানে আমাদের সেনসিটিভ পরীক্ষা দেওয়ার বা বড় পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স নাই। তাহলে এই সিচুয়েশনে আমার বিকল্পগুলো কি হবে? আমি আমার পড়াটা কিভাবে কমপ্লিট করব? আমি যেটা বলছিলাম, আমার প্রথম বিকল্প হচ্ছে আমি লিখে পড়বো, মুখস্থ পড়বো, অথবা লিখে মুখস্থ দুভাবেই পড়বো, এটা হচ্ছে পড়ার স্টাইল। এরপরে আরেকটা জিনিস আছে, আমি ঘরে বসে পড়বো নাকি কোচিং এ যাবো, আমি কি কোচিং এ সময় দিব? আমার পরামর্শ হচ্ছে হ্যাঁ, আমরা কোচিং এ এখন একটু সময় দিতে হবে। তাহলে এই যে বিকল্পগুলো আমরা সিলেক্ট করছি, তারপরে কলম কোনটা ব্যবহার করা, আমি সবসময় বলি লিঙ্ক লিস্ট বাইটেন কলম ব্যবহার করার জন্য। তাহলে আমি কি সবসময় এই কলম ব্যবহার করবো? হ্যাঁ, পরীক্ষার যেভাবে লিখতে চাই সেভাবেই আমার বাসায় এখন লিখতে হবে, এবং যে কলম দিয়ে পরীক্ষা হলে লিখি সেভাবে আমার বাসায়, সে কলম দিয়ে আমার বাসায় লিখতে হবে, তাহলে হাত চালু থাকবে। তো এই জিনিসগুলা বিকল্পগুলো স্থির করলে বিকল্পগুলো মূল্যায়ন করলাম। মূল্যায়ন কি? যে আমি বললাম যে আমি লিখে মুখস্থ করে দুইভাবেই পড়বো, এভাবে পড়া সম্ভব? হ্যাঁ। তারপরে বলা হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়ন। আমি বলছি আমি কোচিং এ যাবো, কিন্তু কোচিং এ কি যাওয়া সম্ভব? না, এখন তো কোচিং এ যাওয়া সম্ভব না, সবাই অনলাইনে পড়াচ্ছে। তাহলে কোচিং এ যাওয়া প্রয়োজন হলো, আমি কোচিং এ যেতে পারছি না, এভাবে আমি বিকল্প মূল্যায়ন করছি। তাহলে সর্বোত্তম বিকল্প হচ্ছে, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমি কোচিং এ না যেতে পারলেও একজন স্যারকে বাসায় আনবো, এনে আমি ওনার কাছে পড়বো এবং ওনার কাছে পরীক্ষা দেব। আমি লিখে মুখস্থ ভাবে দুইভাবেও পড়বো, আমার একটা সুন্দর রুটিন করব, রুটিনটা লিখে করব, এবং ডেইলি রুটিন আমি আলাদা করে করব। এই যে এতগুলা বিকল্প থেকে আমরা সিলেক্ট করলাম, এটা সর্বোত্তম বিকল্প গ্রহণ। এরপরে হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। শুধু বললাম যে রুটিন করব, পরীক্ষা দেব, তাহলেই তো হবে না। আপনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং করতে হবে, প্রত্যেকটা দিনের প্ল্যানিং করতে হবে, প্রত্যেকটা ঘন্টার প্ল্যানিং করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যানিং হচ্ছে ফেসবুক দেখা বন্ধ করতে হবে। ফেসবুক অনেক ভালো জিনিস, বাট সব ভালো আমার দরকার নাই। একটা সাপ অনেক সুন্দর, হতে পারে সে অনেক সুন্দর, কিন্তু ওই সাপ আমার কাছে আনার দরকার নাই, আমার ওটা দূর থেকে দেখতেই সুন্দর। অ্যাটলিস্ট পরীক্ষার সময়টার জন্য এভাবে চিন্তা করতে পারলে, আমার সহায়ক পরিকল্পনাগুলো সুন্দর হলে আমি হয়তো ইনশাল্লাহ আশা করি A+ পেতে পারবো। তো এই হচ্ছে সহায়ক পরিকল্পনার পরে আমাদের পরিকল্পনার স্টেপস শেষ হলো। এরপরে হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। আমি মূলত পরিকল্পনাটা পড়াচ্ছি এই চ্যাপ্টারটা, এই প্রশ্নটা করানোর জন্য যে পরিকল্পনার প্রকারভেদ। আমি জানি না কেমন কঠিন বা কেমন সহজ লাগে, বাট আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে প্রকৃতিগত, তারপরে হচ্ছে মেয়াদ ভিত্তিক, তারপরে হচ্ছে সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। প্রকৃতিগত শ্রেণী বিভাগের ভিতরে আছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। লক্ষ্য তো আমরা আগেই দেখেছি, তাও আমরা বলি লক্ষ্য হতে পারে পরিকল্পনার ফলাফলের ভিত্তিতে প্রকাশ করা হলে সেটাকে লক্ষ্য বলে, এটা আমরা আগেই বলেছি। তারপরে বন্ধুকে মারতে চাই, এমন ভাবে মারবো যে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, এই হচ্ছে লক্ষ্য। পরীক্ষায় A+ পেতে চাই, 10% প্রোডাকশন বাড়াতে চাই, এগুলো হচ্ছে লক্ষ্য। এরপরে বলা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। আগে বুঝতে হবে স্থায়ী পরিকল্পনা কি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে 5 মিনিট আমার বাসার সামনে যে গাছ আছে এগুলোর সামনে আমি দাঁড়িয়ে থাকবো। তাহলে এটা আমি প্রতিদিন করছি, রেগুলার রুটিন ওয়াইজ করছি, তাহলে এটা আমার স্থায়ী পরিকল্পনা। এখন তাহলে একার্থক পরিকল্পনা কি? আজকে সকালে আমি চিন্তা করছি যে আমার বন্ধুর বাসায় একটু যাব, গাছের সামনে দাঁড়িয়ে থাকবো না। হঠাৎ করে একদিন একটা প্ল্যান করলাম, এটা হচ্ছে একার্থক পরিকল্পনা। তো একবারই করা হয়। স্থায়ী পরিকল্পনা একবার করা হয়, তারপরে বারবার সেটা চলতে থাকে। তাহলে স্থায়ী পরিকল্পনার ভিতরে আরো কিছু আছে, একটু আমরা সেটা দেখি। প্রথমে হচ্ছে নীতি। স্থায়ী পরিকল্পনার ভিতরে আছে নীতি। তাহলে নীতিটা কি?
নীতি হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট ঠিক করে দেয় একটা প্ল্যানিং, যেটা লোয়ার লেভেলের কেউ চেঞ্জ করতে পারে না। যেমন হচ্ছে ধারে পণ্য ক্রয় করব না, যদি এটা থাকে ফিক্সড প্রাইস হবে, প্রোডাক্টের প্রাইস যদি ফিক্স থাকে, সেলসম্যান সেটা চেঞ্জ করতে পারবে না, বলতে পারবে না যে ঠিক আছে একটু কম দেন। আমরা শুধু দেশ থেকে কর্মচারী নেব আমাদের প্রতিষ্ঠানে, এটাও একটা প্ল্যানিং হতে পারে। আমাদের বাংলা কলেজের স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেম একটা স্থায়ী পরিকল্পনা, প্রতি বছর এভাবেই চলে। অ্যাডমিশন টেস্ট ঢাকা ইউনিভার্সিটির প্রতি বছর একইভাবে হয়, এটাও একটা স্থায়ী পরিকল্পনা এবং এটা একটা নীতি। স্থায়ী পরিকল্পনার প্রথমটা বললাম নীতি, এরপরে বলছি প্রক্রিয়া। প্রক্রিয়া হচ্ছে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কার্য সমষ্টি। তাহলে প্রক্রিয়া কি? ধারাবাহিক কাজ যেগুলো একটার পর একটা রিলেটেড। আমরা বিসিএস পরীক্ষা নিয়ে কথা বলি সবসময়। তাহলে বিসিএস পরীক্ষা কি জিনিস? আগে প্রিলিমিনারি পরীক্ষা দিবে, পরে রিটেন পরীক্ষা দিবে, পরে ভাইবা পরীক্ষা দিবে। তাহলে প্রিলিমিনারির আগে রিটেন দিতে পারবে না, রিটেনের আগে ভাইবা দিতে পারবে না, তাহলে সবার শেষে ভাইবা দিতে হবে। তাহলে এই যে একটা সিরিয়াল একটার পর একটা মেনটেন করে যাওয়া এবং এই যে আলাদা আলাদা স্টেপ, এটাকে বলা হয় যে প্রক্রিয়া, একটার পর একটা চলতে থাকবে। এরপরে বলা হচ্ছে পদ্ধতি। এই যে প্রিলিমিনারি, যদি আমি একটা প্রক্রিয়ার একটা স্টেপ যদি প্রিলিমিনারি পরীক্ষা বলি, তাহলে সেটা একটা পদ্ধতি। রিটেন পরীক্ষা একটা পদ্ধতি, ভাইবা পরীক্ষা এটা একটা পদ্ধতি। টেকনিক বা কৌশল, তাহলে প্রতিযোগিতামূলক প্ল্যান সাধারণ তো আমরা যে প্রতিযোগিতামূলক কৌশলটা ব্যবহার করে থাকি সেটাকে টেকনিক বলে। তাহলে প্রতিযোগিতামূলক কৌশল কেমন হতে পারে? বলা হচ্ছে সাধারণ পাউডার থেকে আমাদের এই পাউডারটা ভালো, তাহলে এটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরিকল্পনা। ঠিক আছে, তাহলে আমরা স্থায়ী পরিকল্পনার ভিতরে দেখলাম নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। নীতিকে আমি আবার বলছি, ধারে ক্রয় করব না, বিক্রয় করব না, তাহলে এটা একটা নীতি। প্রক্রিয়া হচ্ছে বিশেষ পরীক্ষার প্রিলি, রিটেন, ভাইভা, এটা একটা প্রক্রিয়া। পদ্ধতি হচ্ছে যে কোনো প্রত্যেকটা প্রক্রিয়ার এক একটা স্টেপকে এক একটা বলে পদ্ধতি বলে। যেমন প্রিলিমিনারি পরীক্ষা একটা পরীক্ষা। এখন আপনি যদি বলেন প্রথমে এইচএসসি ফাইনাল, তারপরে টেস্ট, তারপরে ফাইনাল পরীক্ষা, তারপরে ফাইনাল এইচএসসি পরীক্ষা, তাহলে এই যে তিনটা পরীক্ষা, একটা আগে আপনি একটা দিতে পারবেন না। তাহলে প্রত্যেকটা পরীক্ষাকে এক একটা পদ্ধতি বলা হবে। তাহলে কৌশল কি জিনিস? এই যে প্রতিযোগীকে আমি ঠেকানোর জন্য যে বুদ্ধিটা করছি সেটা হচ্ছে কৌশল। এরপরে বলা হচ্ছে একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনার ভিতরে আছে কর্মসূচি, তারপরে আছে প্রকল্প। কর্মসূচি, তাহলে একার্থক পরিকল্পনা কি? যেটা হঠাৎ করে একবার করা হয়। যেমন আমার ভাইয়ের বিয়ের প্রোগ্রাম যদি আমি অ্যারেঞ্জ করি, ভাই তো বিয়ে বারবার করে না সাধারণত, তাহলে এটার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কর্মসূচি, একটা হচ্ছে প্রকল্প। তাহলে কর্মসূচি কি জিনিস? বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে বড় ধরনের পরিকল্পনা গৃহীত হয় সেটা হচ্ছে কর্মসূচি। তাহলে আমার ভাইয়ের বিয়ের কর্মসূচি কি? বিয়ের কর্মসূচি হচ্ছে সবার আগে আমি গায়ে হলুদ করব, তারপরে মেহেদি করব, তারপরে আমরা হচ্ছে বিয়েতে অনুষ্ঠানে যাব রেডি হয়ে সবাই, তারপরে হচ্ছে আমরা বৌভাত করবো। তাহলে এই যে চারটা কাজ আলাদা আলাদা, প্রত্যেকটা কাজ একটা একটার সাথে রিলেটেড হলেও প্রত্যেকটা সেপারেট কাজ। হ্যাঁ, সেপারেট কাজ, প্রত্যেকটা ভিন্ন কাজ এবং প্রত্যেকটা একবারই করা হয়। হলুদ আজকে করবো, কালকে সকালে আবার করবো, কালকে সকালে আবার করবো, এরকম হয় না। তাহলে এই হচ্ছে কর্মসূচি। তাহলে এই যে চারটা পাঁচটা বিয়ের প্রোগ্রামের কথা বললাম, এটা সবগুলোকে একসাথে কর্মসূচি বলবো। এখন যদি প্রকল্প বলি, তাহলে বিয়ের গায়ে হলুদ একটা প্রকল্প, বিয়ের অনুষ্ঠানটা একটা প্রকল্প, বৌভাতটা একটা প্রকল্প। তাহলে কর্মসূচি কি জিনিস? একটা একার্থক পরিকল্পনার সবগুলা কাজকে, যেমন আমরা যদি পিকনিকে যেতে চাই, তাহলে সবগুলা পিকনিকে অনেক কাজ থাকে, সবগুলা কাজকে একসাথে কর্মসূচি বলা হবে। তো প্রকল্প কাকে বলা হবে? প্রকল্প বলা হবে পিকনিকের টাকা তোলা একটা প্রকল্প, পিকনিকের খাবার অ্যারেঞ্জ করা একটা প্রকল্প, পিকনিকের গাড়ি অ্যারেঞ্জ করা একটা প্রকল্প। তাহলে এই হচ্ছে কর্মসূচি আর প্রকল্প। এখন মেয়াদ ভিত্তিক পরিকল্পনা আমরা সবাই বুঝি, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। তাহলে স্বল্পমেয়াদী 1 থেকে 1 বছরের কম, সেটা স্বল্পমেয়াদী। মধ্যমেয়াদী 1 বছর 1 থেকে 5 বছরের মধ্যে, দীর্ঘমেয়াদী 1 থেকে 5 বছরের বেশি পরিকল্পনা। এরপরে বলা হচ্ছে সংগঠন কাঠামোভিত্তিক পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট করে, এটা আমরা আগেই বলেছি। এরপরে হচ্ছে বলা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনার ভিতরে আছে বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। এখানে বিভাগীয় পরিকল্পনা যদি আমি বলি, তাহলে আমি বলতে পারি ব্যবস্থাপনা বিভাগের পরিকল্পনা। বাংলা কলেজের ভিতরে যদি আমরা উদাহরণ দিই, তাহলে ব্যবস্থাপনা বিভাগের পরিকল্পনা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের পরিকল্পনা। আর পুরো কলেজের পরিকল্পনাকে আমরা বলতে পারি মাস্টার প্ল্যানিং বা সামগ্রিক পরিকল্পনা। এই গেল আমাদের পরিকল্পনার প্রকারভেদ। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, বাট সমস্যা হলে প্রশ্ন করবেন। এখন হচ্ছে পরিকল্পনার সীমাবদ্ধতা। পরিকল্পনার সীমাবদ্ধতা পড়ানোর আগে আমি আপনাকে একটা গল্প বলি। এই যে কয়েকদিন আগে আমার পরিচিত একজনের কাছে একটা ফকির ভিক্ষা চেয়েছে, ভাই 5টা টাকা দেন।
সেই লোকটাকে 10 টাকা দিয়েছে, তার মানে তার প্ল্যান ছিল ওই লোকের কাছ থেকে সে 5 টাকা নিবে, কিন্তু পেয়েছে 10 টাকা। তাহলে বাস্তবে তো সেরকম হয় না, যে কেউ 5 টাকা চাইলে সে লোক তো 5 টাকাই দিবে। এই হচ্ছে পরিকল্পনার সীমাবদ্ধতা। অনেক সময় আপনি প্ল্যান করেন এমন জিনিস যেটার থেকে বেশি হয়তো আপনি অর্জন করতে পারেন। তো এই হচ্ছে পরিকল্পনার সীমাবদ্ধতা। এরপরে বলা হচ্ছে পরিকল্পনার প্রথম পয়েন্ট হচ্ছে পরিকল্পনার অঙ্গন নির্ধারণের সমস্যা, যে আমি আসলে কোন জায়গার পরিকল্পনা করছি। যেমন আমি বললাম যে হচ্ছে আমি এভাবে পড়বো সেভাবে পড়বো, কিন্তু আমি কোন বিষয়ের প্ল্যান করছি, সব বিষয়ের প্ল্যান করছি কি? এই যে এরিয়া নির্ধারণের সমস্যা, এটা হচ্ছে পরিকল্পনার একটা বড় সমস্যা। এরপরে বলা হচ্ছে পরিকল্পনা করতে একটু সময় লাগে, সময় নির্ধারণে সমস্যা হয়। তো কিরকম, মনে করেন 5 বছরের জন্য 10% করে আমি চিন্তা করছি যে আমার একটা ড্রেসের দোকান আছে, আমি 10% করে বাড়তি সেল বাড়াবো, কিন্তু দেখা গেল প্রোডাক্টের ডিমান্ড কমে গেছে। তাহলে ভবিষ্যতের এই যে সময়, পরিকল্পনা করতে সময় লাগে, আবার সেই পরিকল্পনা সময় বাস্তবায়িত হয়ও না। এরপরে বলা হচ্ছে ব্যয় সাপেক্ষ। খরচ একটা কঠিন জিনিস, সবসময় খরচ নিয়ে চিন্তা করতে হয়। বাকি জীবনে যতদিন যেখানে থাকবেন সব সময় খরচ নিয়ে চিন্তা করবেন, একটা পয়সা হিসাব ছাড়া খরচ করবেন না, কারণ পয়সাটা আপনার হিসাব করে আছে, হিসাব করেই যেতে হবে। তো এই হচ্ছে ব্যয় সাপেক্ষ পরিকল্পনা করতে ব্যয় লাগে, সময় লাগে। এরপরে বলা হচ্ছে মানসিক সমস্যা। মনে করেন আপনি যদি চিন্তা করেন যে আপনি A+ পেতে চান, দেখা গেল পরে আপনি বুঝলেন, আপনি একটু বললেন আপনি পুরা গোল্ডেন A+ পেতে পারতেন। এই হচ্ছে মানসিক সমস্যা। আপনি যখন শুধু A+ এর চিন্তা করবেন, তাহলে আপনার ব্রেনটা আপনাকে শুধু A+ এর দিকে নিয়ে যাবে, এর চেয়ে বেশি আপনাকে নিয়ে যাবে না। এরপরে বলা হচ্ছে উদ্যোগ গ্রহণে বাধা দান। প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন, আমি নিজে করেছি, তারা বলতে পারবে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষকতা এরকম, স্টুডেন্টদেরকে কিছু বলা যায় না, পরীক্ষার হলেও স্টুডেন্টরা দেখে লেখলেও কিছু বলতে দেওয়া হয় না অনেক ক্ষেত্রে। তো এই যে সমস্যাগুলো, যে উদ্যোগ গ্রহণে বাধা দেওয়া হয় প্ল্যানিং ক্ষেত্রে না, এখন এটা কোন প্ল্যানিং? তারা প্ল্যান করছে যে ছাত্রদেরকে ধরে রাখতে হবে, এখন ছাত্রদেরকে বকা দিলে তোরা চলে যাবে। এরপরে বলা হচ্ছে সংশোধন জনিত সমস্যা। প্ল্যানিং সবসময় সংশোধন করা যায় না। আমি যদি আজকে বলি যে জানুয়ারিতে এইচএসসি পরীক্ষা হবে, হঠাৎ করে যদি এরকম নিউজ থাকে আপনাদের, তাহলে আপনার প্ল্যান ছিল সেই মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, তাহলে হঠাৎ করে আপনি সংশোধন করে আবার নতুন করে প্ল্যান করা খুব কঠিন। এখন বলা হচ্ছে আতিশয্যের প্রতি ঝোঁক। মনে করেন সেই ছেলেটা A+ পেতে চাচ্ছে, যে ছেলেটা প্রত্যেকটা পরীক্ষায় ফেল করে, সে গোল্ডেন A+ পেতে চাচ্ছে। অসম্ভব আমি সেটা বলছি না, বাট তাকে প্ল্যান করতে হবে, সে A+ পেতে চায়। গোল্ডেনের জন্য চেষ্টা করলে সে হয়তো আবার ফেল করবে, ঠিক আছে? এই হচ্ছে আতিশয্যের প্রতি ঝোঁক। মনে করেন আমি বলছি যে আমি 90% প্রোডাকশন বাড়াবো, আমার জীবনে কোনোদিন 25% প্রোডাকশন বাড়া নাই, তাহলে আমি 90% প্ল্যান কিভাবে করি? তো এই যে আতিশয্যের উদাহরণ একটা আমি আমাকে দিয়ে দিই, যেমন আমি এমন একটা প্ল্যান করি, টাইমিং প্ল্যান, যেটা কখনো আমার বাস্তবায়িত হয় না। কারণ হচ্ছে আমি টাইমিং এর প্ল্যান করে আমি 5 মিনিটে 50 মিনিটের কাজ করব, এই জন্য দেখা যায় যে 50 মিনিটের কাজ করে 50 ঘন্টা লেগে যায়। তো সমস্যার সমাধানে অক্ষমতা। কিছু সমস্যা ভবিষ্যৎ হঠাৎ করে চলে আসতে পারে, যেমন মনে করেন আপনি বললেন যে আপনি A+ পেতে চান, হঠাৎ করে যদি আপনার টাইফয়েড হয়ে যায়, মনটা কিন্তু ভেঙে যাবে। আমি বলছি না যে আপনারা পারবেন না, বাট তখন কঠিন হয়ে যায় জিনিসটা, তখন জিনিসটা একটু কঠিন হয়ে যায়। এই যে অনিশ্চয়তাগুলা, এগুলা প্ল্যানিং ফিল আপ করতে পারে না। তাহলে এখন আমরা কি বলতে চাচ্ছি, যে এতক্ষণ প্ল্যানিং পড়লাম, বেটার থিঙ্কিং, বেটার ডিসিশনস, বেটার রেজাল্টস। তাহলে আমি যদি ভালো করে চিন্তা করি, সেটা ভালো সিদ্ধান্ত হবে, সেখান থেকে ভালো কিছু ফল আসবে। আপনি ভালো করে চিন্তা করে দেখেন আপনি কিভাবে A+ পাবেন, তাহলে সেভাবে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে পড়বেন, দেখবেন আপনার অবশ্যই A+ আসবে ইনশাআল্লাহ। এখন যেটা বলছিলাম, এতক্ষণ প্ল্যানিং নিয়ে কথা বললাম। ইউজুয়ালি সাকসেস ইজ ইউজুয়ালি দ্য কালমিনেশন অফ কন্ট্রোলিং ফেইলার। তাহলে মূলত আমি যে এই প্ল্যানিং এ যদি আমি সাকসেস হতে চাই, তাহলে আমার ফেইলার, প্রত্যেকটা মুহূর্তে আমার যে ফেইলার গুলো আসবে, যেগুলো ফেইলার গুলো স্তূপীকৃত হবে আমার সামনে, সেই ফেইলার গুলো স্টপ করাকে আমি বলছি সাকসেস। ঠিক আছে? তাহলে এগুলাকে আমি বলছি সাকসেস। এরপরে দেখেন আমি একটা গল্প বলতে চাচ্ছি, সেই গল্পটা হচ্ছে
একবার একটা একটা লোক একটা একটা জায়গার গল্প বলতে চাচ্ছি, সরি, যে একবার একটা যেটা হলো যে অনেকগুলো শকুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, ওখানে গিয়ে দেখলো যে খাবার উপর থেকে খেতে হয় না, মাটিতে অনেক খাবার পড়ে আছে, ওরা এখানে খুব খুশি। তারপরে একজন বয়স্ক শকুন বললো যে চল আমরা আগের জায়গায় চলে যাই, এখানে থাকলে আমাদেরকে তো উঠতে হচ্ছে না, উঠতে না হলে আমরা একসময় উড়া ভুলে যাবো, পরে আমরা বিপদে পড়ে যাবো। তখন তারা বলছে যে না, আমরা এখানে অনেক খাবার আছে, আমরা যাবো না। সে একাই চলে যায়। অনেকদিন পরে সে চিন্তা করলো ওদেরকে দেখে আসি, গিয়ে দেখেন 90% বেশি শকুন মারা গেছে। বললো কি হয়েছে? আমরা অনেকদিন মাটিতে পড়ে থেকে আমরা উড়া ভুলে গেছিলাম, সো একজন শিকারী এসে আমাদের সবাইকে মেরে ফেলেছে, আর 8-10 জন আছে, ওরাও প্রায় মরার অবস্থায়। তো এই কথাটা এই জন্য বললাম যে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। কমফোর্ট জোন কখনো ভালো কিছু না। জীবনে যখন যা করতে ভালো লাগে ওটা আপনার জীবনকে কঠিন করবে, যা করতে কষ্ট লাগে ওটা আপনার জীবনকে সহজ করবে। সো সবসময় গাধার মতো পড়বেন, গাধার মতো পরিশ্রম করবেন, জীবনকে সব প্রবলেমকে পজিটিভলি দেখবেন, সব জায়গায় নিজের দোষটা আগে খুঁজে বের করবেন, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবেন, দেখবেন জীবন সবচেয়ে সুন্দর আপনার জন্য। কেমন? তো যেটা বলছিলাম, দেখেন এই লোকটার চেহারাকে কিভাবে চেঞ্জ করা হচ্ছে। তো এই যে বিভিন্ন সাইজে চেঞ্জ করা, এটাকে আমরা কন্ট্রোলিং বলছি। এই যে দেখেন একজন রাগ কিভাবে দেখাচ্ছে, এটা কন্ট্রোল করতে হবে। এই যে দেখেন একজন হচ্ছে পিছনে আগুন জ্বলছে আর কোনো খবর নাই, তাহলে সে একদম নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে, এরকম থাকা যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে দেখেন এখানে আমি একটা আমার এক্সপিরিয়েন্সের একটা ছবি দিয়েছি। এখানে দেখেন এক জায়গায় চা খেতে গিয়েছিলাম, তো দেখলাম তারা হচ্ছে 2টো করে কাপ দিয়েছে চায়ের জন্য। তো 2টো কাপ কেন খরচ করছে তারা? তাদের কথা হচ্ছে যারা চা খেতে আসছে ওদের হাতে যদি করোনা ভাইরাস থাকে তাহলে আমাদের কি হবে। তোমরা যেটা করছে যে জাস্ট যাতে ওনার জীবাণু কোথাও না হয়, কোথাও না ছড়ায়, এই জন্য 2টা কাপ দিয়েছে চা খাওয়ার জন্য। 2টা কাপ নিচে ফেলে দিবে, তাহলে ও যেটা ধরেছে সেটা আরেকজন ধরতে হবে না, বা একজনের আঙ্গুলের সাথে একজন লাগবে না যিনি দিবে, তাহলে করোনা ভাইরাসটা কিছুটা হয়তো প্রোটেকশন হবে। আমরা মাস্ক পরছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রোলিং এর উদাহরণ। আমরা মাস্ক পরছি শুধু আমরা যাতে জীবাণুটাকে কন্ট্রোল করতে পারি আমাদের ভিতরে ঢোকা থেকে। তাহলে কন্ট্রোলিংটা মূলত কি বলেন তো? কন্ট্রোলিংটা মূলত হচ্ছে ওই যে চাণক্য বলেছিলেন অতিরিক্ত যে কোনো কিছু বিষ। সো স্টপিং এনিথিং টু বি এক্সট্রা ইজ কন্ট্রোলিং। তাহলে অতিরিক্ত ভালোবাসা, যখন আপনি ওই ভালোবাসাটা কন্ট্রোল নিয়ম কমাই দিবেন, সেটা একটা কন্ট্রোলিং। অতিরিক্ত খাওয়া, যখন খাওয়া কমাই দিবেন সেটা ফুড কন্ট্রোলিং। যখন অতিরিক্ত ঘুম কমাই দিবেন সেটা স্লিপ কন্ট্রোলিং। তাহলে অতিরিক্ত যে কোনো কিছু যদি বিষ হয়, সেই অতিরিক্তটা আপনি যখন কমাতে চাইবেন সেটা হচ্ছে কন্ট্রোলিং। তাহলে কন্ট্রোলিংটা কি? এই যে দেখেন ছেলেটা ঘুমিয়ে পড়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোল করতে হবে। এই যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, আমাদেরকে জানতে হবে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারতে হবে। পূর্ব নির্ধারিত নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে নির্মিত বিচ্যুতি সংশোধনের কার্য ব্যবস্থা করা। অর্থাৎ আমাদের একটা আদর্শ মান থাকবে, সেই আদর্শ মানের সাথে আমরা তুলনা করে একটা কাজ করব, সেই কাজের সাথে তুলনা করে আমরা আলটিমেটলি সেটা রেজাল্ট খুঁজে বের করব। রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে ভালো, নেগেটিভ হলে আমরা সংশোধন ব্যবস্থা গ্রহণ করব। তাহলে নিয়ন্ত্রণের যদি আমরা সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য খুঁজে বের করতে চাই, এটা নিম্নোক্ত বৈশিষ্ট্য আমরা পাই। এটা হচ্ছে সবশেষ কাজ, এটা একটা নির্দিষ্ট সময় করে করতে হয়। তাহলে নির্ধারিত মানের সাথে কার্যফলের তুলনা করা হয় বিচ্যুতির সাথে, যদি থাকে তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই, তাহলে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের প্রথমে আছে, এটা সর্বশেষ ধাপ, এটা তো আমরা সবাই জানি। আমি বলতে পারবো না, ঘুম থেকে উঠে বলতে পারবো না যে আমি যা আগে ঘুমিয়েছিলাম এখন এই ঘুমটা বন্ধ করব, আগের ঘুম আমি এখন বন্ধ করতে পারবো না। সো নিয়ন্ত্রণ সবার শেষেই করতে হয়। আমি বলতে হবে যে আমি একদম ঘুমাইতে যাওয়ার আগেই হইলেও আমি ঘুম বন্ধ করব, ঠিক আছে? তো এরপরে বলা হচ্ছে ভিত্তি নির্ভরতা। একটা বেইজের উপরে আপনার নিয়ন্ত্রণ করতে হয়। এই যে দেখেন টাকা রাখছে, এই যে টাকা রাখাই হচ্ছে সর্বশেষ কাজ। এরপরে বলা হচ্ছে ভিত্তি নির্ভরতা, একটা মান বা একটা স্ট্যান্ডার্ডের উপরে বেস করে আমরা হচ্ছে সামনে এগিয়ে যাই। তো এটা হচ্ছে ভিত্তি নির্ভরতা। যেমন কেউ যদি বলে যে সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, তাহলে যখন মেয়ে দেখতে যাবে সবার আগে সুন্দর দেখে যখন আগাবে, তাহলে এটা হচ্ছে কি কন্ট্রোল করা, অসুন্দর মেয়ে যাতে না জীবনে আসে সেই কন্ট্রোল, ঠিক আছে? এই হচ্ছে ভিত্তি নির্ভরতা। এরপরে বলা হচ্ছে
কালান্তিক কাজ, মানে একটা নির্দিষ্ট সময় পরে পরে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সকালে একবার করলাম, দুপুরে একবার করলাম, বিকালে একবার করলাম, অর্থাৎ প্রোডাকশনটা একটা নির্দিষ্ট সময় পরে পরে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু অবিরাম করে যেতে হবে। এই যে একবার করলাম তারপরে শেষ, তা না। সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যা একবার, রাতে একবার, এভাবে নিয়ন্ত্রণ কন্টিনিউয়ালি, এটাকে কন্টিনিউয়াল বলে। একটু গ্যাপ দিয়ে যখন আমরা একটা একটা ক্রোনোলজি বা একটা সিরিয়াল মেনটেন করি, তখন এটাকে কন্টিনিউয়াল বলে। তাহলে নিয়ন্ত্রণ একটা কন্টিনিউয়াল কাজ। এরপরে বলা হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি হচ্ছে কন্ট্রোলিং সবাইকে করতে হয়, ঠিক আছে? যেমন আপনি করেন, আমি করি, রাস্তার একটা রিক্সাওয়ালাও কন্ট্রোলিং করে, সবাইকে কন্ট্রোলিং করতে হয়, প্রতিষ্ঠানের সব কর্মচারীদেরকে কন্ট্রোলিং করতে হয়। এখন কন্ট্রোলিং তাহলে মূলত বেসিক্যালি অর্গানাইজেশনে কারা করে? টপ ম্যানেজমেন্ট করে। আপনি পড়ছেন না, বকা কিন্তু আপনার বাবাই দিবে, আপনি আপনাকে বকা দিবেন না। তাহলে পরিকল্পনা, পরবর্তী পরিকল্পনার ভিত্তি। এইচএসসিতে এ প্লাস পেলাম না, তাহলে পরবর্তী পরিকল্পনার ভিত্তি কি হবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবো। এখন আমরা দেখব হচ্ছে আদর্শ নিয়ন্ত্রণের নীতিমালা। প্রথমটা হচ্ছে উপযুক্ততার নীতি, অর্থাৎ যেটা বলছিলাম যে এইচএসসিতে ছেলে এ প্লাস পায় নাই, এই জন্য এখন এত বড় ছেলেকে মারা যাবে না, এটা অনুপযুক্ত, তাকে বোঝাতে হবে। তাহলে তাকে কন্ট্রোলিং এর ওয়ে মাইট দেওয়া না, তাকে কন্ট্রোলিং এর ওয়ে হচ্ছে বোঝানো। না বুঝলে মানুষ পড়ালেখা করে না। এরপরে বলা হচ্ছে সরলতা নীতি। নিয়ন্ত্রণটা এরকম ভাবে থাকবে যাতে সবাই সেটা বুঝতে পারে। আপনি মাস্ক পরছেন 4টা, আপনার ছোট 1 বছরের বাচ্চা জিজ্ঞেস করছে যে বাবা এতগুলো মাস্ক কেন পরছেন, আপনি কিন্তু কমপ্লেক্স ওয়েতে আগাচ্ছেন, আপনার বাচ্চা কিন্তু বোঝাতে পারবে না এই কন্ট্রোলিংটা। তাহলে বলা হচ্ছে দ্রুততার নীতি। অবশ্যই দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। আপনার একটা প্রবলেম আছে, আপনার একটা জামা একটু ছিঁড়ে গেছে, আপনি এটা নিয়ে বসে আছেন, কালকে দেখবেন এটা জামাটা সেলাই করার অবস্থা থাকবে না। তো খুব দ্রুত প্রবলেম থাকলে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এরপরে বলা হচ্ছে নমনীয়তার নীতি। আমি বলছি যে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে তার চাকরি চলে যাবে। এখন দেখা গেল একটা প্রতিষ্ঠানে কোনো প্রোডাকশন হয়নি আজকে, কেন, কি হয়েছে? ভুল করে মিস্টার এক্স একটা সুইচে চাপ দিয়েছে, সো মেশিন বন্ধ হয়ে গেছে, এখন আর মেশিন চালু করা যাচ্ছে না। এটা কিন্তু ওনাকে শাস্তি দেওয়া যাবে না, বিকজ এটা সে না ভুল করে করেছে, সে না বুঝে করেছে, সো এটা তার অন্যায় না। সো তাহলে নিয়ন্ত্রণ নমনীয় হতে হবে, চেঞ্জেবল হতে হবে, যে আচ্ছা ঠিক আছে এখন তো তাহলে এটা হয়নি, তাহলে তাকে আর শাস্তি দেওয়া যাবে না। ভবিষ্যৎ দর্শনের নীতি। নিয়ন্ত্রণ এমন ভাবে করতে হবে যাতে আমার ভবিষ্যৎ আমি নিজে দেখতে পাই। এরপরে বলা হচ্ছে ব্যতিক্রমের নীতি, এক্সেপশন প্রিন্সিপাল। আমি সবসময় বলি যে বাসায় যদি মেহমান আসে, যদি সেদিন যে পড়তে পারে সে প্রতিদিন পড়তে পারে, তাহলে এইটা হচ্ছে মেহমানের আসার দিন হচ্ছে এক্সেপশন প্রিন্সিপাল। সেদিন নিজের টেবিলে না বসার অভ্যাসটাকে যে কন্ট্রোল করতে পারবে, সেটাই হচ্ছে ব্যতিক্রমের নীতি। কেমন? এরপরে বলা হচ্ছে মিতব্যয়িতার নীতি। এমন ভাবে কন্ট্রোল করতে হবে যাতে আমার সময় সম্পদ অল্প খরচ হয়। কেমন? এরপরে বলা হচ্ছে দক্ষতার নীতি। আপনাকে খুব দক্ষভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন মনে করেন আপনার ক্লাস 5-এ পড়া ছেলে লুকায় ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছে, এখন মা ছেলেকে এমন মারা মেরেছে সে অজ্ঞান হয়ে গেছে। এটা কোনো দক্ষ কন্ট্রোলিং হলো না। তাকে আপনার সামনে নিতে হবে, তাকে ফিল করাতে হবে, তার হার্টে ঢুকাইতে হবে, কানেক্ট না করে তাকে কানেক্ট করতে হবে যে ওয়াই ফেসবুক ইজ ব্যাড। যেদিন সে ফিল করবে সে এমনিতেই ফেসবুক দেখবে না। সো এই যে তাকে মেরে কন্ট্রোল করা, এটা হচ্ছে অদক্ষ কন্ট্রোলিং। দক্ষ কন্ট্রোলিং হচ্ছে তাকে বোঝানো। কেমন? সো এই হচ্ছে কন্ট্রোলিং এর আপনার নীতিমালা। এখন আমরা আরেকটু দেখে শেষ করে দিব, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের পদক্ষেপ। নিয়ন্ত্রণের পদক্ষেপটা আমরা কয়েকটা জিনিস দিয়ে দেখব। প্রথমটা হচ্ছে আদর্শ মান নির্ধারণ, তারপর হচ্ছে কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে কার্যফল তুলনা, বিচ্যুতির কারণ নির্ণয়, মূল্যায়ন, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তাহলে বলা হচ্ছে, মনে করেন আপনাকে আপনার মা বাজারে পাঠিয়েছেন টমেটো পাকা কেনার জন্য, সুই একটা চিকন সুই কেনার জন্য, প্রাণের 3 কেজি চাল কেনার জন্য, বাসমতি চাল, ঠিক আছে? তো দেখা গেল আপনি বাজার করে আসলেন, আসার পরে দেখা গেল টমেটো ভালো নিয়ে আসছেন, সুই নিয়ে আসছেন মোটাটা, চাল নিয়ে আসছেন নাজির শালের চাল, আপনাকে প্রাণ বাসমতি চাল আনতে বলা হয়েছিল। সো তাহলে আপনি কার্যফলের সাথে তুলনা করে বিচ্যুতি যেটা পাইলেন, টমেটো ঠিক আছে, সুইও ঠিক নাই, চালও ঠিক নাই,
তাহলে সংশোধনমূলক ব্যবস্থাপনা গ্রহণ হচ্ছে আপনাকে মা একটা ধমক দিয়ে বলবে যে যাও গিয়ে আবার বদলাই নিয়ে আসো। তাহলে এই হচ্ছে, আবার গেলাম গিয়ে চিকন সুই এবং প্রাণের 3 কেজি নাজিশালের চাল নিয়ে আসলাম। এই হচ্ছে আমার এই কন্ট্রোলিং এর স্টেপসটা বোঝানো। আমি জানি না বোঝাতে পেরেছি কিনা। আরো কিছু টপিকস আছে, জাস্ট একটু এক লাইন করে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ, মানে বাজেটারি কন্ট্রোল। আপনি যদি চিন্তা করেন যে আপনি আধা ঘন্টার ভিতরে একটা প্রশ্ন, বাজেটারি নিয়ন্ত্রণ আমি একটা উদাহরণ দিই যে আমার পরিচিত একজন 1 কেজি লতি বাঁচতে ওনার 1.5 ঘন্টা লাগে। উনি চিন্তা করছে আধা ঘন্টার ভিতরে উনি ওটা করে ফেলবে, তারপর দেখা গেল উনি 35 মিনিটে করে ফেলছে। এই হচ্ছে বাজেট। যে বাজেট যদি করেন তাহলে আপনার কাজ অনেক আগাবে। তাহলে বাজেট ও বাজেট নিয়ন্ত্রণ কৌশল, ওই বাজেট অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ কৌশল ইয়ে করবেন। তারপর সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, আপনি বলছেন আপনি এ প্লাস পাবেন, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে কত করে পেতে হবে এবং কত করে পেয়েছেন সেই ধরনের আলটিমেট রেজাল্ট যখন আপনি দেখলেন, তাহলে সেটা হচ্ছে সংখ্যাত্মক বিশ্লেষণ। বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, মনে করেন কোনো একটা প্রতিষ্ঠানে কর্মী একদমই আসছে না, তারপর তাহলে তার জন্য আলাদা করে আমার স্পেশাল রিপোর্ট তৈরি করতে হবে কেন আসে না। ব্যক্তিগত পর্যবেক্ষণ, অবজারভেশন অনেক কঠিন জিনিস। রাস্তা দিয়ে যখন আমি মেয়েরা হাঁটে, আমি সবসময় বলি যে আপনি প্রত্যেকটা ছেলের দিকে তাকিয়ে হাঁটবেন, কোনো ছেলে আপনাকে কথা বলবে না। সো এটা হচ্ছে আপনার অবজারভেশন কন্ট্রোলিং, ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, ইন্টারনাল কন্ট্রোলিং করতে হবে ইন্টারনাল অডিটের মাধ্যমে। এটা করা যায়। কিছু লোক অডিটর নিয়ে আসলাম। ব্রেক ইভেন বিন্দু অ্যানালাইসিস, তখন একটা প্রতিষ্ঠানে কোথায় গেলে আমার লাভ লস কোনো কিছুই হবে না, এরকম একটা বিন্দু বিশ্লেষণ। যেমন আমার যদি আমি আমার পরীক্ষার কথা বলি, তাহলে আমার পরীক্ষার ব্রেক ইভেন বিন্দু কোনটা? ব্রেক ইভেন বিন্দু হচ্ছে আমার 50-50, 100-তে 50 পেলে আমরা ভালো না খারাপও না, ঠিক আছে। আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ, অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা যে বিশ্লেষণগুলো করি, যেমন মনে করেন যে রেশিও অ্যানালাইসিস গুলো করি, এগুলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ, আমি মনে করেন যে 24 ঘন্টার মাঝে 17 ঘন্টা পরে যদি আমি 4.1 পাই, তাহলে আমার বিনিয়োগের, আমি আমার পুরো সময় বিনিয়োগ করে ফেলছি কিন্তু আমি কোনো প্রাপ্তি পাইনি, তো এটা আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব খারাপ। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল, আপনাকে প্ল্যান করে ওরকম ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। গ্যান্ট চার্ট ও পার্ট, দেখেন একটা কথা লিখেছি, এই যে এটা হচ্ছে গ্যান্ট চার্ট, কোন টাইমে কখন কোন কাজ করবেন, এটা হচ্ছে গ্যান্ট চার্ট। পার্ট হচ্ছে একদম একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কোনটা কিভাবে করব, শেষ পর্যন্ত একটা ছবির মতো এঁকে ফেলা, এটা হচ্ছে গ্যান্ট চার্ট। এইগুলোর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো আমি জানি না whether it is my last class with you, বাট আমি যেটা বলতে চাচ্ছি, আপনার আশেপাশে অনেক কিছু আছে, জাস্ট এখনই সিদ্ধান্ত নেন আপনি কোনটা করবেন, সেটা অবশ্যই সেটাই করবেন, আর কোনো দিকে আগাবেন না। এই ছবিটা আমি আগেও দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। ইট ইজ অল অ্যাবাউট হুইচ ওয়ে ইউ লুক। এটা জীবন পুরোটাই আপনি কোন ভাবে দেখেন, যেভাবে দেখেন জীবন সেভাবেই আপনার কাছে এসে উপস্থাপিত হবে, কেমন? সো জীবনটাকে সুন্দরভাবে দেখবেন, জীবন সুন্দরভাবে আপনার কাছে এসে উপস্থাপিত হবে। তো এখন আমি কিছু বিষয় নিয়ে একদম ছোট করে, একদম যত ছোট করে বলা যায় কয়েকটা ব্যাপার কথা বলবো। দিস ইজ ফর, যেটা বলা যায় ফর লাইফ, কেমন? কিছুদিন আগে আমি একটা হোটেলে আমার পরিচিত একজনের সাথে গিয়েছিলাম খাবার খেতে। তো খাওয়ার পরে, খাওয়ার সময় আমি যখন হাত ধুতে যাই, তখন দেখলাম একজন আরেকজনকে ডেকে বলছে, ভাই এখানে কার জন্য একটা চাবি পড়ে গেছে, আপনি একটু তুলে কাউন্টারে দিয়ে আসেন। আমি চাবিটা দেখারও প্রয়োজন বোধ করিনি, কিন্তু যখন রেস্টুরেন্ট থেকে বের হয়েছি দেখেছি এটা আমাদের চাবি। সো এটা হচ্ছে একটা বড় শিক্ষা, যে আপনি যখন অন্যের জিনিসটাকে টেক কেয়ার করবেন, সৃষ্টিকর্তা আপনাকে টেক কেয়ার করবে। সবসময় মানুষকে পজিটিভলি চিন্তা করবেন। সে হয়তো না বুঝে করেছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্যায় না বুঝে, না জেনেই করে। লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল উইথ অ্যান্ড উইদাউট রিসোর্সেস ইফ ইউ ইন্টেন্ড। আপনি যদি চান তাহলে জীবন সম্পদ সহ এবং সম্পদ ছাড়া দুইভাবেই সুন্দর। আপনি যদি শুধু চান, নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। নিজের জীবনের গোল সবসময় একটা উদ্দেশ্য থাকতে হবে। টিভি, সোশ্যাল মিডিয়া, এগুলো আপনার কনফিডেন্স নষ্ট করে দেয়, বই আপনার কনফিডেন্স বাড়িয়ে দিবে। ভবিষ্যৎ অনিশ্চিত, সো যা করবেন এখন করতে হবে, আজ করতে হবে, জাস্ট নাও করতে হবে। স্টপ ইউর অ্যাঙ্গার নাও, জীবনের রাগ এখনই বন্ধ করেন। তাহলে কি হবে? জীবনের সফলতার চাবি আপনার হাতে আসবে। সো এই যে সামনে পরীক্ষা, এই শীতের মাঝে ঘরে বসে থেকে এইভাবে টিভি আমরা দেখবো না, আর এই যে বাইরে শীতের আমেজ থাকলেও আমরা অবশ্যই পড়বো। সেই জন্যই ধন্যবাদের ছবিটা এরকম দিয়েছি। সো কষ্ট দিলাম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।